উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। একটা অনুরোধ, হাতের কাছে একটা খাতা আর কলম নিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখতে বসো। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করতে, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে একেবারে ভুলো না। আর একটা কথা, ভিডিও কেমন লাগলো, কোন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো, কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কি মিস করে গেলাম, সবকিছু আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারে ভুলো না। ভিডিও শুরুতেই তোমাদের একটা স্পেশাল টিপস বলে দিই। দেখো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে আমরা দেখেছি বেশ কয়েক বছর প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। প্রশ্ন তো কমন থাকছে, কিন্তু যে গুরুত্বপূর্ণ লাইনটা তুমি টেস্ট পেপারে দেখেছো, বিভিন্ন বইয়ে দেখেছো, তার আগের বা পরের লাইন দিয়ে তোমাদের একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এজন্য এই বিভ্রান্তিকে জয় করতে গেলে তোমাকে কিন্তু একটু টেক্সট বই পড়তেই হবে। বিশেষ করে ভাত গল্পটা অনেক বড়, দুটো নাটকের মধ্যে যে কোনো একটা নাটক খুব ভালো করে পড়ো। অলৌকিক পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে যে কোনো একটা করো। মেঘের গায়ে জেলখানা, গারো পাহাড়ের নিচে, হাত বাড়াও, এইগুলোকে একটু বারবার 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 রিডিং পড়ো, যাতে কমন লাইন তুলে প্রশ্ন না আসলেও আগের বা পরের লাইন তুলে যদি প্রশ্ন দিয়ে দেয়, তুমি যাতে প্রশ্নটা চিনে নিতে শেখো। প্রথমেই কবিতা অংশের বড় প্রশ্নের সাজেশন। দেখো বন্ধুরা, লাস্ট পরীক্ষাতে অর্থাৎ 2023-এ শিকার আর রূপনারায়ণের কুলে থেকে বড় প্রশ্ন এসে গেছে, তাই সেই দুটিকে আমরা দূরে সরিয়ে রাখছি। তবে হ্যাঁ, যারা মনে করছো আমি উচ্চ মাধ্যমিকে বোর্ডে স্ট্যান্ড করতে চাই, তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, কোনো রকম কোনো কিছু কিন্তু তোমাদের কাটছাট বা বাদ দেওয়া একেবারেই চলবে না। তাছাড়া যারা মধ্যম মানের রেজাল্ট করতে চাইছো বা ভদ্রস্থ নাম্বার 70-80% পেতে চাইছো, তোমাদেরও কিন্তু ওই কবিতা দুটি পড়তে হবে, কারণ ওই কবিতা থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা না থাকলেও ছোট প্রশ্ন কিন্তু অবশ্যই দেওয়া হবে। তাহলে চলে আসছি মূল সাজেশন, কবিতা মহুয়ার দেশ। এখান থেকে মাত্র দুটো প্রশ্ন তোমরা একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, একটা একটু দেখে যাবে। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। কোন পরিস্থিতিতে, কেন কবির এই প্রার্থনা বা কবির এই প্রার্থনার কারণ কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একদম কবিতার শেষ স্তবক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দু তিনটে লাইন দিতে পারে, যেমন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, বা ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইন দিয়ে বড় প্রশ্ন হতে পারে। যেমন ধুলোর কলঙ্ক বলতে কি বোঝানো হয়েছে, বা ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে, এই রকম একটা লাইন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। এই দুটো প্রশ্নকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। আর দুটো রেডি হয়ে গেলে একটা কিন্তু অবশ্যই দেখে রেখো, সেটা হলো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মহুয়ার দেশের পরিচয় দাও, সেখানে কবি কেন যেতে চেয়েছিলেন, কবি সেখানে যাওয়ার পর তার অভিজ্ঞতা কি হয়েছিল, এটা একটু দেখে রাখবে। এই দুটো প্লাস একটা একটু দেখে গেলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে। একটা বিষয় তোমাদের আরেকটু ক্লিয়ার করে বলি, এই যে বললাম অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ধরো এই প্রশ্নটা তুমি ভালোভাবে পড়ে গেলে, কোথাকার মানুষ, তারা কেন অবসন্ন, তাদের শরীরে ধুলোর কলঙ্কের কারণ কি, প্রশ্নটা তুমি পড়ে গেছো। কিন্তু পরীক্ষায় হলে গিয়ে দেখছো প্রশ্ন দিয়েছে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। এখানে বলতে কোনখানে? নিবিড় অন্ধকারে কবি কি শোনেন, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। দেখো, দুটো প্রশ্নের উত্তর কিন্তু কার্যত একটা জায়গাতে গিয়েই পৌঁছবে। এজন্য আমার পরামর্শ, কবিতা থেকে তোমরা তিনটে বিষয়ের উপর, তিনটে অংশের উপর বিশেষ জোর দাও। এক, মহুয়ার দেশে পৌঁছানোর পর কবির যে অভিজ্ঞতা হলো, সেখানে অন্ধকার পরিবেশে তিনি যে কয়লা খনি শ্রমিকদের দেখলেন, এখান থেকে একটা বড় প্রশ্ন। মহুয়ার ফুল, মহুয়ার গন্ধ তিনি কেন ঝরবার কথা, নামবার কথা বলেছেন, এই একটা অংশ। আর অনেক অনেক দূরে আছে মহুয়ার দেশ, কেন তিনি সেখানে যেতে চেয়েছেন, মহুয়ার দেশের বর্ণনা। এই তিনটে অংশকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এবারের কবিতা আমি দেখি। দেখো, আমি দেখি এমন একটা কবিতা, এর বিষয়বস্তু পড়ে রাখলেই যে প্রশ্নই আসুক না কেন তুমি এর উত্তর দিতে পারবে। একটা প্রশ্ন একটাই কমন হতে পারে, যদি আমি দেখি থেকে কোনো প্রশ্ন দেয় তাহলে। কেমন প্রশ্ন হতে পারে?
আমার দরকার শুধু গাছ দেখা। কেন গাছ দেখা প্রয়োজন? এই প্রয়োজন পূরণের জন্য কবি কি করতে বলেছেন? বা গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কেন বক্তা গাছ দেখতে চেয়েছেন? এই একই উত্তর। বা এটাকেই ঘুরিয়ে দিল, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, কবির কেন এই প্রার্থনা? দেখো, এতগুলো ভাষাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, উত্তর একটাই হবে। আর একটা প্রশ্ন একটু স্পেশালি দেখে যাবে, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কোন সবুজ? কেন তা দরকার? দরকার পূরণের জন্য কবি কি বলেছেন? দেখো, আমি যতগুলো প্রশ্ন বললাম শুনতে মনে হচ্ছে এতগুলো, উত্তর কিন্তু একটাই হবে। তোমরা এটাই ভুল করো, একটা লাইন ধরো, তুমি দেখছো টেস্ট পেপারে বারবার, তুমি মনে মনে ভাবলে এটাই আসবে, কিন্তু দেখা যায় সেই প্রশ্নটাই আসছে অথচ অন্য ভাষাতে, তখন তোমরা বিভ্রান্ত হও। একটু পরে আমার একটা তিক্ত অভিজ্ঞতার কথা তোমাদের বলবো, যেটা তোমাদের সাজেশনকে সমৃদ্ধ করবে। এবার অন্তিম কবিতা, যেটা থেকে বড় প্রশ্ন পড়বে, ক্রন্দনরতা জননীর পাশে। জাস্ট দুটো প্রশ্ন পড়ো, দেখবে একটা। কোনটা পড়বে? আমি তা পারি না, বক্তা কি পারেন না? বক্তা কি পারেন? না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে। আর আরেকটা পড়বে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিশোর মূল্যবোধ, কোন প্রসঙ্গে কেন এই উক্তি। এই দুটো ভালো করে পড়ো, দেখে যেও জননী কেন ক্রন্দনরতা, এই পরিস্থিতিতে কবি কি করতে বলেছেন। গত বছর লাস্ট মিনিট সাজেশন ভিডিও যখন পোস্ট করছি, তখন ছাতির বদলে হাতি এই গদ্যাংশ থেকে একটি প্রশ্ন আমি বলেছিলাম আসবেই, সেটা হচ্ছে চেংম্যানের ঘটনাটা। আর আমি 10টা লাইন বলে দিয়েছিলাম যে প্রশ্নটা এতভাবে ঘুরিয়ে আসতে পারে। পরীক্ষাতে প্রশ্ন এলো, সবাই পরীক্ষার শেষে, সবাই নয় সরি, দু একজন লিখছে তুই কিচ্ছু জানিস না, কোনো প্রশ্ন মেলেনি, এত ডায়লগ দিলি, চেংম্যান আসবে, কই এলো? কিন্তু গত বছর প্রশ্নটা এসেছিল, একটা লাইন ছিল, বিশ্বাস করো বানানো গল্প নয়, এটাই ছিল চেংম্যানের গল্পটা। আর এটা কিন্তু আমি সাজেশনেও বলেছিলাম, আমাদের বইয়েও লেখা ছিল। কিন্তু কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা শুধু ওই চেংম্যান নামটা পড়েই চলে গেছে, যে চেংম্যানের প্রশ্ন আসবে আমি পড়ে গেলাম। দেখা গেল প্রশ্নকর্তা ঘুরিয়ে খুব চালাকি করে অন্য একটা লাইন তুলে প্রশ্ন দিল, তখন তোমরা বলছো সাজেশন মেলেনি। এটা যাতে এবার না হয়, এজন্যই আমি বলছি টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। আর একটা বিষয় আমি দেখেছি, আমরা অন্যান্য সাবজেক্টের স্যারেদের কাছ থেকে সাজেশন নিয়ে পোস্ট করবার পর অনেকেই কমেন্টে লিখছে এতগুলো পড়তে হবে, তার থেকে বই পড়া ভালো, এগুলো সাজেশন নাকি? প্রথমেই তোমাদের বলি, শিক্ষক শিক্ষিকাদের জ্যোতিষী ভাবাটা বন্ধ করো। আমরা প্রবণতার নিরিখে বলে দিতে পারি এই এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্ন আসবেই এটা যারা বলে তারা মিথ্যুক। কারণ আমি প্রশ্ন করিনি, আমি প্রশ্ন দেখে আসিনি, প্রশ্ন যিনি করেছেন তিনি আমায় বলেননি। অনেকবার দেখা যায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে, যেমন একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এলো, বর্ধমানে কোন গান নিষিদ্ধ, এটা সিলেবাসেই ছিল না। তাহলে বলো সেই প্রশ্নটা কমন আসবে কি করে? দু এক বছর এমন হয় প্রশ্নকর্তা চিরাচরিত প্রশ্নের বদলে অন্য ধরনের প্রশ্ন দেন, সেবার কিন্তু যদি বুদ্ধি করে না পড়া থাকে কমন পাওয়াটা দুষ্কর হয়ে ওঠে। যেমন প্রশ্ন হোক না কেন, তুমি যাতে কমন পাও সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই সাজেশন প্রস্তুত করছি। তুমি প্রশ্ন করতে পারো এগুলো পড়লেই সব কমন পাবো না। যারা গোটা বছর বই পড়নি, মনে করছো সম্রাট স্যারের এই কটা প্রশ্ন পড়ে সব কমন পাবো, তোমরা নিরাশ হবে। ওই গতবারের ঘটনা বললাম, প্রশ্ন কমন, বই পড়েনি, আমায় গালাগাল শুনতে হচ্ছে, অথচ সেই প্রশ্নটা আমার বইয়েও রয়েছে, ভিডিওতেও রয়েছে। এবার গল্প অংশের সাজেশন মনে রাখবে, গল্প নাটক এগুলোতে যেহেতু প্রচুর গুরুত্বপূর্ণ লাইন আছে, প্রশ্ন কিন্তু একটু সংখ্যায় হলেও বেশি হবে। তোমাদের প্রথমেই বলি, এবার তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প হলো ভাত। তোমরা যদি ভাত গল্পটাকে একদম জলভাত করে নিতে পারো, প্রশ্ন কমন পাবেই পাবে। আমি কিছু গুরুত্বপূর্ণ অংশ বলে দিচ্ছি। এক, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাসিনী উৎসবকে অসৌচ বাড়ির ভাত খেতে বারণ করছে, উৎসব হনন করে দৌড়চ্ছে, বাসিনী বারণ করছে, এই প্রসঙ্গ থেকে বড় প্রশ্ন আসতে পারে। লাইন দেখো 3-4 রকম হতে পারে। ত্রস্ত বাসিনী ছুটে আসে, অসৌচ বাড়ির ভাত খেতে নি দাদা, বাসিনী কেন ছুটে এসেছিল, তারপর কি ঘটেছিল। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, কেন এমন হিংস্র, সেই হিংস্র দৃষ্টি কার দিকে নিক্ষেপ করেছিল, এরপর কি ঘটেছিল। বা দিল, দাঁতগুলো বের করে সে বাদার কামটের মতোই হিংস্র ভঙ্গি করে,
কে কার প্রতি কখন এ আচরণ করেছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আসল বাধা এই শব্দটা বেশ কয়েকটা লাইনে আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের, সে বাধাটা বড় বাড়িতে রয়ে যায়, থেকে যায় অচল হয়ে। আর বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধার খোঁজ পেয়ে যাবে একদিন। বাধা কাকে বলে, আসল বাধা কোনটা, উৎসব কেন তা খুঁজতে চেয়েছিল, কেন তা খুঁজে পায়নি? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, উৎসব যে প্রাকৃতিক বিপর্যয়ে সবকিছু হারালো সেটার বর্ণনা। সকাল হতেই বোঝা গেছিল সর্বনাশের বহরখানা, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে পাগল হয়েছিল উৎসব। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, কপালটা মন্দ তার। এরকম যে কোনো একটি লাইন দিয়ে ঝড় বন্যায় উৎসব সর্বস্ব হারিয়েছিল সেই জায়গার বর্ণনা কিন্তু প্রশ্নে দেওয়া হতে পারে। তৃতীয় প্রশ্ন গেল, এবার চতুর্থ প্রশ্ন। এই চারটে তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে। সেটা হলো, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। লাস্ট পৃষ্ঠার প্রথম দিকে এই লাইনগুলো আছে। উৎসব টের পায় যে সব ভাত ফেলে দেবে, এরপর সে কি করেছিল? এই চারটে ভালো করে করো। দেখো, এই 4 নাম্বার প্রশ্নটা যদি তুমি ভালো করে পড়ো, 1 নাম্বার প্রশ্নটা যে ত্রস্তবাসিনী ছুটে আসে অসুজ বাড়ির ভাত খেতে নি, একই উত্তর হবে। এই চারটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কি বলেছিলাম, এই গল্প থেকে কিছুই বাদ দেওয়া উচিত হবে না, কারণ গল্পের আকৃতি অনেক বড় আর এখান থেকে এবছর প্রশ্ন আসবেই। তুমি দেখে রাখবে, তুমি কি বুঝবে সতীশ বাবুর সঙ্গে উৎসবের কথোপকথন একটু হলেও পড়ে যাও। গরিবের গতর সস্তা দেখে বাসিনী কখন কেন এই কথা বলে, কথার মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে। বড় বাড়িতে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা আর কি বড় পিসিমার পরিচয় দাও, তার চরিত্র আলোচনা করো। মানে এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, এই লাইনটা দিতে পারে। আর উৎসবের চরিত্র, এই অংশগুলো অল্প হলেও তোমাকে কিন্তু দেখে যেতেই হবে। তুমি যদি বলে এতগুলো আমি পড়তে পারবো না, মনে রাখবে সাজেশন কোনো ম্যাজিক নয়। আমি একটা বলে দিলাম, আজকে ভিউজ প্রচুর পেলাম, কাল পরীক্ষাতে ধরো তুমি কিছু কমন পেলে না, তুমি এসে আমায় দুটো গালাগাল লিখলে, তাতে লস কি হলো? আমার লাভই হলো, কারণ আমার ভিডিওতে তুমি যদি গালাগাল লিখতে এসেও কমেন্ট করো, আমার ভিউজ বাড়লো, ক্ষতি তো তোমারই হবে। এজন্য কারো চটকদারি বিজ্ঞাপনে কিন্তু বিশ্বাস করবে না। 2016 থেকে 24 এত বছর ধরে ইউটিউবের একমাত্র চ্যানেল সম্রাট এক্সক্লুসিভ এইচএস এর লাস্ট মিনিট সাজেশন দিচ্ছে। আমি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠিনি, আমি অন্য বিষয়ের শিক্ষকতা করি না। ধরো আমি ভূগোলের শিক্ষক বা ইতিহাসের শিক্ষক বা এডুকেশনের শিক্ষক, আমি বাংলা সাজেশন দিচ্ছি না, আমি বাংলাটাই পড়াই এবং বাংলা নিয়ে একটু লেখালেখি করি। কেমন লাগছে সাজেশন অবশ্যই লিখে জানিও। এবার আসবো পরের গল্প, কে বাঁচায় কে বাঁচে। প্রথম যেটা পড়বে, মৃত্যুঞ্জয় মৃত্যু দেখবার পর তার শারীরিক মানসিক অবস্থা কেমন হলো, এই জায়গা থেকে বড় প্রশ্ন হতে পারে। কেমন? সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। মৃত্যু দেখবার পর তার প্রাথমিক প্রতিক্রিয়া কি হলো, এটাকেই ঘুরিয়ে দিল যে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীর অসুস্থ হয়ে গেল, কেন এমন হয়েছিল গল্প অনুসারে লেখো। এই একটা প্রশ্ন। দ্বিতীয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা আমায় খেতে দাও। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি কি হলো, যে কোনো একটা লাইন দিল। ধরো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, শোচনীয় অবস্থার বর্ণনা করো। বা তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেমন হয়ে গেল, তার পরিবার কেমন হলো, একই উত্তর। গা থেকে এইছি, খেতে পাইনি আমায় খেতে দাও, কার কেন কখন এমন অবস্থা হলো, একই উত্তর। দেখো ভাষা আলাদা কিন্তু উত্তর একই হবে। 3 দাগের প্রশ্ন, কদিন পরেই মাইনের তারিখ এলো, বা সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখটা গম্ভীর থমথমে হয়েছিল, এরকম দিতে পারে। মাইনের তারিখের দিন কি ঘটেছিল, সেই দিনের ঘটনার আলোকে নিখিল ও মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা বিষয় বলি, আমরা অতীতে দেখেছি এই গল্প থেকে 2 বার নিখিলের চরিত্র এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, তবে 2 বারই দুটো ভিন্ন কায়দায়। একবার দিয়েছে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, বন্ধুকে কি বুঝিয়ে বলবে ভেবেছিল, ভাবনার মধ্যে দিয়ে তার চরিত্রের যে পরিচয় পাওয়া যায় আলোচনা করো। আর একবার দিল ভুরি ভোজনটা অন্যায়, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে উক্তির আলোকে তার চরিত্র লেখো। অর্থাৎ
নিখিল মৃত্যুঞ্জয় চরিত্রটা একটু হলেও দেখবে, চরিত্রটা সরাসরি চরিত্র লেখো এরম না দিয়ে তার কোনো একটা ডায়ালগ দিতে পারে যে কে কখন এ কথা বলে, উক্তির আলোকে বক্তার চরিত্র লেখো। এখান থেকে একটা প্রশ্ন একটু দেখে রেখো, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, কোন অপরাধ, বক্তা কিভাবে তার প্রায়শ্চিত্ত করেছিল। দেখো এই উত্তরটার ওই মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি কি হলো, কিভাবে প্রায়শ্চিত্ত করেছিল আর মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি কি হলো, একই রকম। কিন্তু আরেকটা বিষয়, ধরো এই যে বললাম না কদিন পরেই মাইনের তারিখ এলো, ধরো এই লাইনটা দিল না, পরীক্ষায় দিল, একটা কাজ করে দিতে হবে ভাই, কে কখন কাকে কি কাজ করবার কথা বলেছিল, তুমি বলে আপনার সাজেশন থেকে কিছু আসেনি, উত্তর একই হবে। মৃত্যুঞ্জয় নিখিলকে মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দেওয়ার কথা বলেছিল, তারপর কি ঘটেছিল নিজের ভাষায় হয়তো তুমি লিখলে। এবার গল্প ভারতবর্ষ, দেখো এভাবে যদি তুমি সাইন্টিফিক্যালি সাজেশন না করো তাহলে কিন্তু বিপদে পড়বে। ভারতবর্ষ গল্প থেকে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা আর সাজ পোশাকের পরিচয় দাও, এটা ভালো করে পড়বে, সে কেন পড়েছিল। বা একটু দিল বুড়ি তুমি হিন্দু না মুসলমান, বা অন্য লাইন দিল আমি কি তা দেখতে পাচ্ছিস নে, উক্তির আলোকে বুড়ির স্বরূপ লেখো। বা শেষ রোদের আলো এসে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কে কেন আবছা হয়ে গেল তার স্বরূপ লেখো। একই প্রশ্ন নানান ভাবে আসতে পারে, এই একটা দুটো প্রশ্ন এখান থেকে পড়ো। ভারতবর্ষ গল্পে যে বাজারের বর্ণনা রয়েছে সেটা, আর যে দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছিল সেখান থেকে কোনো একটা লাইন দিতে পারে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, বা কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখবে কে জানে, বা তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, চ্যাংদোলাটা তখন পিচের ওপর, এইরকম একটা লাইন দিয়ে যে দাঙ্গা বেঁধেছিল সেটার কিন্তু আর কি বর্ণনা চাওয়া হতে পারে। গল্প অংশ কমপ্লিট, দুটো জিনিস মিস হয়ে গেছে। এক, আমরা যে লাস্ট মিনিট ভূগোলের সাজেশন দিয়েছিলাম সেখানে অসাবধানবশত একটা প্রশ্ন মিস চলে গেছে, আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি, যাদের ভূগোল আছে তোমরা লিখে নিও। আর একটা বাংলা থেকে আমি মিস করে ফেলেছি, সেটা হচ্ছে ভাত গল্প অবলম্বনে হোমযজ্ঞের বর্ণনা, এটা কিন্তু একটু হলেও তোমরা দেখে রাখবে, কারণ আমি বলেছি এবার ভাত গল্প থেকে যেহেতু বড় প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, এজন্যই আমার পরামর্শ এই গল্পটার কোনো কিছু তোমরা বাদ দেবে না। এবার নাটক, বিভাব বা নানা রঙের দিন, দেখো নাটকের আকৃতি অনেক বড়, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কোনো কোনো বছর আমরা দেখি খুব আনকমন লাইন তুলে সহজ প্রশ্ন আসছে, তবুও যে অংশগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিভাব নাটক যারা করবে তারা, বিভাব আমার মনে হয় নাম হওয়া উচিত অভাব নাটক, বিভাব নাটকে অভাবের ছবি, বিভাব নাটকে অভাবের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, বুদ্ধিটা কি করে এলো তা বলি, এই লাইনটা দিতে পারে, অথবা অনেক ভেবেচিন্তে ভাবনা চিন্তা করে একটা পেঁয়াজ বার করেছি, বক্তা কিভাবে সেই পেঁয়াজ বার করেছেন, এটার মানে কি, বুদ্ধিটা কি করে এলো, মানে ভঙ্গি নির্ভর নাটক করার বুদ্ধি বা প্যাচ তাদের মাথায় কি করে এসেছে। পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা, তিনটের বর্ণনা তোমাকে লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আলাদাভাবে প্রশ্ন দেয় উড়ে দেশের যাত্রায় কি হয়েছিল, মারাঠি তামাশায় কি হয়েছিল, সেটাও তোমরা এখান থেকেই লিখে আসতে পারবে। নেক্সট পড়বে বিভাব কথার অর্থ কি, এর নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রোগ্রেসিভ লাভ সিনের বর্ণনা, অর্থাৎ শেষে যে লাভ সিনটা অভিনয় হলো যেখানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার ছিল, পারলে প্রথম লাভ সিনটাও একটু দেখে রাখবে। লাস্ট লাইন, কি অমর, এবার লোকের নিশ্চয়ই খুব হাসি পাচ্ছে, বক্তা কোন পরিস্থিতিতে কখন কেন এই উক্তি করেছে, এটা দেখবে। আর একটা মাত্র প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, বা চলো বাইরে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাবে, এই যে যে লাইন জীবন কোথায়, এইরকম কোন একটা লাইন দিয়ে বক্তা জীবনের খোঁজে, পপুলার জিনিসের খোঁজে, হাসির খোঁজে বাইরে বেরোনোর পর তাদের অভিজ্ঞতা কি হয়েছিল, এখান থেকেও কিন্তু বড় প্রশ্ন হতে পারে। বিভাব থেকে আর একটা প্রশ্ন একটু দেখে রাখবে, আনকমন প্রশ্ন, বিভাব নাটকের নাট্যরীতির নতুনত্ব যে ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা যারা একদম 90-এর উপরে টার্গেট তারা দেখে রেখো, একটু টাফ কোশ্চেন, তবে দেখে রাখাটা ভালো। নানা রঙের দিন থেকে কি পড়বে, মঞ্চসজ্জার বর্ণনা দিয়ে নামকরণের সার্থকতা। একাঙ্ক নাটক হিসেবে দেখো বিভাব আর নানা রঙের দিন দুটোরই সার্থকতা তোমরা পড়বে, একাঙ্ক নাটক হিসেবে বিভাবের সার্থকতা, নানা রঙের দিনের সার্থকতা। রজনী চট্টোপাধ্যায়ের চরিত্র,
এরপর নানা রঙের দিন নাটক থেকে দেখবে রজনীর উপলব্ধি যে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে আসবার পর তাদের মনোরঞ্জন করাই আমাদের একমাত্র কাজ, কিংবা নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, সেই পবিত্রতার নামাবলীটাই আমার কাছে ফাঁস হয়ে গেল। এইরকম লাইন দিয়ে রজনীর এই উপলব্ধির কারণ কি সেটা জানতে চাওয়া হতে পারে। তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে রজনীর একাকিত্বের পরিচয় দাও, কোনো একটি লাইন দিয়ে, যে রজনী আক্ষেপ করেছিল এই পৃথিবীতে আমি একা, মাঠে যেমন ধুধু করা মাঠে যেমন গরমকালের বাতাস একা, আমি তেমন একা, এইরকম একটা লাইন দিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। আর শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, কোন প্রসঙ্গে কেন এই যুক্তি? এ কটা প্রশ্ন ভালো করে পড়ো, দেখে রেখো আমাদের দিন ফুরিয়েছে, বক্তা কোন পরিস্থিতিতে কেন এ কথা বলেছেন। দেখো বন্ধুরা, সাজেশনে যে প্রশ্নগুলি বলা হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারবে এগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এগুলোই পরীক্ষাতে আসবে এর নিশ্চয়তা আমি কি করে দেব? ধরো সাধারণত আমি একটা উদাহরণ দিচ্ছি, অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে মাংস খাওয়ানো হয়, কোনো বাড়িতে মাছ দেওয়া হয়, কোনো বাড়িতে পনিরও দেওয়া হয়। পনির বা মাছ খুব অল্প বাড়িতে যে শুধু মাছ দেওয়া হয়েছে বা মাংসের অথবা পনির দেওয়া হয়েছে। তুমি যদি বলো আচ্ছা দাদা বলো তো আমাদের বাড়িতে আমার দাদা বা আমার দিদির বিয়েতে কি কি খাওয়াবো, আমি আন্দাজ করে বলতে পারি ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, এটা প্রবণতা এই রকম হয়ে থাকে, কিন্তু আমি একদম নির্দিষ্ট করে কি বলতে পারবো ওটাই হবে যদি আমি না জানি? তাহলে সেটা একই কথা প্রযোজ্য প্রশ্নের ক্ষেত্রে, আমরা যে ট্রেন্ড অনুযায়ী প্রশ্ন বলে দেব সেগুলোই হবে। আর ওই যে বললাম এগুলো একটু দেখে রেখো, মানে সহজ কথায় বলতে গেলে প্রশ্ন যদি একটু অচেনা ছকে হয় তখন ওই যেগুলো বলে রাখছি একটু দেখে রেখো, ওখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পাওয়ার চান্স থাকবে। এবার আসবো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক থেকে প্রশ্নে। তার আগে একটা মানে খুব মজার ব্যাপার বলবো, যারা আজকের ভিডিওটা দেখছো তারা এই জিনিসটা খুব ভালো করে ফিল করতে পারবে, যারা ভিডিও কেটে কুটে দেখলে তারা কিছুই বুঝতে পারবে না। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে এ যাবৎকাল উচ্চ মাধ্যমিকে একটাই প্রশ্ন এসছে, এবারও সেটাই আসবে। তুমি বলো আপনি কি পাগল হয়ে গেছেন? না, আমি যে প্রশ্নগুলো বলছি একটু শোনো, ট্রিক্সটা শিখিয়ে দেব, সারা জীবন মনে রাখবে। আমরা প্রথমে দেখি 15 প্রশ্ন। 2015-তে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করছিল, এই প্রশ্নের মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। প্রথম একটা প্রশ্ন, আমি ধরো 16 প্রশ্নতে আসি। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? আগেরটায় কি ছিল, যে কোথায় গেল রাজমিস্ত্রিরা, এই প্রশ্নের মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। দেখো 18 প্রশ্ন, কে আবার গড়ে তুললো এতবার, এই প্রশ্নের মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। 19 প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এই কবি কি বোঝাতে চেয়েছেন কথাটার মানেটা আমি তোমাদের একটু সহজ করে বুঝিয়ে বলি। এই কবিতার বিষয়বস্তু অর্থাৎ শ্রমজীবীরা চিরকাল যুগ যুগ ধরে বঞ্চিত হয়, এটাই তোমাকে লিখতে হবে। এই একটা প্রশ্নই দেখো নানান ভাষা দিয়ে প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা তাই এই কবিতার বিষয়টা ভালো করে পড়ে রাখবে। কি কি লাইন তুলে এবার প্রশ্ন হতে পারে, এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বা নিদেন একটা রাধুনীতে ছিল, কার সঙ্গে রাধুনী ছিল, এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। কে জিতেছিল একলাশে, কার জয়ের কথা বলা হয়েছে, একলাশে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। এই রকম প্রশ্ন, কত সব খবর, কত সব প্রশ্ন, প্রশ্ন ও খবরগুলি লেখো। খরচ মেটাতোকে, কিসের খরচ, এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যায়, রাজমিস্ত্রিরা কি তৈরি করছিলেন, এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। একই উত্তর, এত ভাবে মানে যে কোনো লাইন তুলে প্রশ্নটা আসতে পারে। আর এই রকম প্রশ্ন বাদ দিয়ে আর দুটো জিনিস দেখবে, এক হচ্ছে কবির সমাজ চেতনা, কবিতা অবলম্বনে কবির সমাজ চেতনা, আর কত সব প্রশ্ন কত সব খবর, প্রশ্ন ও খবরগুলি নিজের ভাষাতে লেখো। এটাই কেমন লাগলো এই টিপসটা আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। এবার অলৌকিক গল্প দেখো, ভালো করে তাকালে বুঝতে পারবে অলৌকিকের দুটো গল্প আছে। প্রথম, নানক কিভাবে মর্দানার তৃষ্ণা নিবারণ করালো, দ্বিতীয় পাঞ্জা সাহেবের লোকজন কিভাবে আত্মবলিদান দিয়ে ট্রেন থামালো। এর মধ্যে থেকে যে কোনো একটা পার্ট থেকে একটা প্রশ্ন আসবে, এটা একদম সিম্পল। প্রথম প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, লাইনটা এরকম না দিয়ে দিতে পারে অবাক বিহল হয়ে বসে আছি মুখে কথা নেই, বা সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। বক্তার কেন এই উপলব্ধি, বা বক্তা কাদের জন্য নিজের চোখের জল কেন উৎসর্গ করেছেন। দ্বিতীয়, পাথর থামানোর ঘটনা
প্রথমে লেখকের আর কি বিশ্বাসযোগ্য মনে হয়নি, অলৌকিক মনে হয়েছিল, পরে কি করে তার কাছে এই ঘটনা বিশ্বাসযোগ্য মনে হলো। তৃতীয়, 8-10টা লাইন একই উত্তর। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, তারপর ঠিক করা হলো ট্রেনটা থামানো হবে, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, এরকম নানা লাইন দিয়ে ট্রেন কিভাবে থামানো হয়েছিল সেটা কিন্তু দেওয়া হতে পারে। আর প্রথম অংশের জন্য গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা বার কয়েক গুরুদুয়ারাতে শুনেছি, গল্পটা নিজের ভাষায় লেখো। এই 3-4টে প্রশ্ন তোমরা পড়ে রাখবে। আমরা তাহলে নাটক গল্প সব হলো, এবার আমার বাংলা অংশ দেখো। আমার বাংলা থেকে 3টে গদ্য তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গারো পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। গারো পাহাড়ের নিচে থেকে 4টে প্রশ্ন তোমরা পড়বে। হাতি বেগার আইন, এইটাই কেমন ভাবে আসতে পারে প্রশ্ন। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল, তাকে বলা হতো হাতি বেগার। তার পরিচয় দাও, দিল। মানুষ কতদিন এসব সহ্য করবে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো। প্রজারা কেন বিদ্রোহী হয়ে উঠেছিল, তার পরিণতি কি হয়েছিল, একই উত্তর। হাতি বেগার আর চললো না, হাতি বেগার কি, তা কিভাবে বন্ধ হয়েছিল বা কেন চললো না, একই উত্তর, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, যে গারো পাহাড়ে যারা থাকতো তাদের ওপর যে শোষণ হতো, তার সেই অংশ থেকে প্রশ্ন হতে পারে। এত ফসলের এত প্রাচুর্য, তবু মানুষগুলোর মুখের দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই, একটা দুষ্ট শনি যেন কোথায় লুকিয়ে আছে। বা জমিদারকে টঙ্ক দিতে দিতে চাষিরা ফকির হতো, এই গারো চাষিদের এই দুরবস্থার বর্ণনা দাও, এটা দিতে পারে। আর গারোদের জীবনযাত্রা, বা এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়, মানে গারোদের ঘর বাড়ি জীবনযাত্রা, এটার পরিচয়, এটা দেখবে। আর দেখবে আগুন জ্বালিয়ে গারোরা কিভাবে চাষ করতো, রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, যেন বন জঙ্গলের গাছপালারাও ভয় শুকিয়ে কাঠ হয়ে আছে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। গারো পাহাড়ে যারা থাকে তারা এই সময়টা চাষাবাস করে। এত লাইন তুলে চাষাবাস পদ্ধতি দিতে পারে। তোমার মনে হচ্ছে অনেক প্রশ্ন, কিন্তু দেখো 4টে বললাম আমি। চাষাবাদ, গারোদের উপর অত্যাচার, হাতি ব্যাগার, তাদের জীবনযাত্রা, ঘরবাড়ি, এই 4টে। এবার মেঘের গায়ে জেলখানা। সাধুচরণ মুস্তাফার পরিচয় ভালো করে পড়বে, তাদের সম্পর্কে কোনো একটা লাইন দিয়েও বলতে পারে, মানে তাদের সম্পর্কে আলোচনা চাওয়া হতে পারে, তাই এই গদ্যটা ভালো করে পড়বে। জেলখানায় শাস্তিদানের হেরফের, বিভিন্ন প্রকার কয়েদিদের যে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো, সুয়োরানী দুয়োরানীর ছেলে বলা হয়েছে, এটা ভালো করে দেখে রাখবে। জেলখানায় যাত্রাপথের বর্ণনা, আর জেলখানা একটা আলাদা জগৎ, বা ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়, এই লাইন অবলম্বনে বক্সা জেলখানার বর্ণনা। এই 4টে এখান থেকে দেখে রাখবে। হাত বাড়াও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, খুব গুরুত্ব দিয়ে এটা প্র্যাকটিস করবে। তোমরা যদি মনে করো এই উত্তরটা লিখে দিলে ভালো হয়, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিওতে উত্তর জানিয়ে দেব। তারপর সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম, অমৃতের পুত্র মানুষ, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে, এই লাইনটা। আর জ্বলন্ত চোখ, এই জ্বলন্ত চোখের প্রসঙ্গ, এই 4টে। আর এর অংশ হচ্ছে শিল্প সংস্কৃতির ইতিহাস। এখান থেকে একটু বেশি না পড়লে কমন পাওয়াটা কিন্তু সত্যিই চ্যালেঞ্জিং, তাই এখানে একটু বেশি প্রশ্নই কিন্তু আমি রেখেছি। তবে আমার পরামর্শ, তোমরা যে কোনো 3টে টপিককে বেছে নিয়ে তার সব পড়ো। এটা নিয়ে আমি যে সিক্রেট সাজেশন ভিডিও করেছিলাম ওটা দেখে নিও, তাহলে এই সাজেশনটাও হাফ তোমরা করে নিতে পারবে। প্রথমেই আমরা তোমাদের বলবো চিত্রকলা থেকে কি পড়বে, যামিনী রায়ের অবদান, আর পড়বে পটশিল্প, আর রামকিঙ্কর বেইজ। এই 3টে মোস্ট 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 ইম্পর্টেন্ট, এই 3টের মধ্যে থেকেই আসবে। তবে যদি প্রশ্ন ঘুরিয়ে হয়, কঠিন হয়, তার জন্য আর 2-3টে আমি বলে দিচ্ছি, যারা 90 পাওয়ার স্বপ্ন দেখছো তারা এই শেষের গুলোও পড়বে। দেবীপ্রসাদ চৌধুরীর অবদান, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চিত্রকলায় অবদান, শান্তিনিকেতনের কলা ভবনের অবদান। এই 4টে টপিক যারা 90+ পেতে চাইছো তারা দেখে রাখবে, এটা কিন্তু একটু টাফ। এবার চলচ্চিত্র, 3টে এখান থেকে বাছাই করা প্রশ্ন সবার জন্য। চলচ্চিত্রে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ,
খুব ভালো করে পড়বে। তবে ওই বললাম যারা 90-এর উপরে পেতে চাইছো, কম্প্রোমাইজ নয়, তাদের আরো পড়তে হবে। নিউ থিয়েটার্স, নির্বাক চলচ্চিত্র, তথ্যচিত্র, বাংলা সিনেমায় ছোটদের ছবি, এই অংশগুলো একটু হলেও দেখে যেও। এবার চিকিৎসা বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন আসবেই। তোমরা জানো চিকিৎসা বিজ্ঞানে বইয়ে প্রায় মানে কত বলবো 20-30 জনের অবদান দেওয়া আছে, সব কয়জনই গুরুত্বপূর্ণ, তবুও পড়বে জগদীশ চন্দ্র বসু, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, এই মেঘনাথ সাহা আর বিধানচন্দ্র রায়, এই কয়জনের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মহেন্দ্রলাল সরকার, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, নীলরতন সরকার, এদেরকে দেখতেই হবে। দেখো এখান থেকে সাজেশন আরো শর্ট করা সম্ভব নয়। যারা দিচ্ছেন তাদের ভিডিও দেখে বা তাদের সাজেশন মেনে পরীক্ষা দিতে গেলে বিপদে পড়বে। ক্রীড়া সংস্কৃতি, দাবা খেলায় বাঙালির কৃতিত্ব, সার্কাসে বাঙালির কৃতিত্ব, ফুটবলে বাঙালির কৃতিত্ব ও আইএফএ শিল্ড জয়, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন খেলোয়াড় সম্পর্কে পড়ে রাখবে ব্রতচারী। এই 5টা পড়বে। আর দেখে রাখবে পিসি সরকার ম্যাজিকে, দেখে রাখবে সাঁতারে বাঙালি আর সৌরভ গাঙ্গুলি, এই কটা একটু হলেও দেখে রাখবে। এবার সঙ্গীত, সঙ্গীতে দেখো সবাই গুরুত্বপূর্ণ, কাকে গুরুত্বহীন বলবো? রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, নজরুল, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, এগুলো সব গুরুত্বপূর্ণ। বাংলার যে কোনো দুটো লোকশিল্পের বর্ণনা, মানে বাংলার যে কোনো দুটো লোকসঙ্গীত খুব ভালো করে পড়বে। তার সঙ্গে একটু দেখে রাখতে পারো সন্ধ্যা মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, এদের একটু হলেও দেখে রেখো। তাহলে তোমরা বুঝে গেলে যে দ্বিতীয় বই থেকে কি কি পড়তে হবে। ভাষা আর রচনা বলবো, তার আগে একটা আবদার, যারা এখনো লাইক করোনি ভিডিওটাতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বলবে সম্রাট স্যারের তরফ থেকে এই ভিডিওটা তোমাদের জন্য। যারা গোটা বছর পড়েছো, এই পরীক্ষার আগে এই অংশগুলো হাইলাইট করো, আমার মতে এগুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা ভাষা অংশ, ভাষা অংশের প্রথম চ্যাপ্টার ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে একটি সম্পর্কে আলোচনা করো। প্রথম চ্যাপ্টার থেকে এটা পড়বে। আর আরেকটা পড়বে ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলি কি কি, একটি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ফলিত ভাষা বিজ্ঞানের ভাগ, তার যে কোনো একটার আলোচনা, আর ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির ভাগ, তার একটার আলোচনা। দ্বিতীয় চ্যাপ্টারে যুক্তধ্বনি গুচ্ছধ্বনি, এটা পড়বে। বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটো বিভাজ্য ধ্বনির পরিচয়, দুটো অবিভাজ্য ধ্বনির পরিচয়, খুব ইম্পর্টেন্ট। তৃতীয় চ্যাপ্টার মানে একদম যদি বলা হয় সর্বোচ্চ গুরুত্ব কোন প্রশ্নটা, এইটা, রূপমূল কাকে বলে, স্বাধীন পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো। সঙ্গে সঙ্গে শটের জন্য ব্রটের জন্য আবিধানিক রূপমূল, ব্যাকরণ সম্মত রূপমূল, জটিল রূপমূল, মিশ্র রূপমূল, সমন্বয়ী রূপমূল, জোড় কলম রূপমূল, এগুলো দেখে রাখবে, এক লাইনে উত্তর হবে, এগুলো কিন্তু একটু হলেও দেখবে। নেক্সট, সমাস কি, কত প্রকার কি কি, যে কোনো দু প্রকার সম্পর্কে আলোচনা করো। প্রত্যয় কি, যে কোনো দু প্রকার সম্পর্কে আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে পড়বে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, যে কোনো দুটি শ্রেণী সম্পর্কে আলোচনা। অর্থ এবং ভঙ্গিগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, যে কোনো দুটি সম্পর্কে আলোচনা। লাস্ট অধ্যায় থেকে পড়বে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি, যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার রচনা অংশ, দেখো উচ্চ মাধ্যমিকে মানুষ মানচিত্রে যে রচনা থাকে, এটা মানে কমন পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। তবুও কিছু টপিক তোমরা দেখে রেখো, যেহেতু মানুষ মানচিত্রে সব লিখে দেওয়া থাকে, পয়েন্টগুলো তোমরা লিখতে পারবে। শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞান কেন্দ্রিক একটা রচনা, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, সৌজন্য শিষ্টাচার, উন্নয়ন ও পরিবেশ, এইটা। তার সঙ্গে তোমরা আরো ধরো একটা দুটো টপিক, বিশ্ব উষ্ণায়ন, এগুলো একটু দেখে রাখতে পারো। এবার আসি বিষয়ের গভীরে প্রবেশ। এই ক্যাটাগরির রচনার জন্য সংস্কৃতি, দেশপ্রেম, বাংলার কুটির শিল্প, এই অংশগুলো বা এই টপিকগুলো ভালো করে তোমরা পড়বে। বিতর্কের জন্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয়,
মোবাইলের ভালো মন্দ বা চলভাষের ভালো মন্দ এটা পড়লেই ধরো দিল, দূরদর্শনের ভালো মন্দ বা গণমাধ্যমের ভালো মন্দ এটা দিতে পারে, একান্নবর্তী পরিবার অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি ভালো কি মন্দ, জীবিকার আদর্শ স্থান বিদেশ এটা নিয়ে বিতর্ক দিতে পারে তো বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা ভালো এই রকম টপিকের উপরও দেওয়া হতে পারে। ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রী তৈরি করে বাংলা মাধ্যম ভালো নয় বা বাংলা মাধ্যমে কোনো লাভ নেই এরকম দিতে পারে। মানে কিছু কারেন্ট টপিকের উপর তোমাদের দেওয়া হবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার আর জীবিকার আদর্শ স্থান বিদেশ। এবার আসি জীবনীমূলক রচনা। দেখো জীবনী কারটা গুরুত্বপূর্ণ নয়, আমি যদি নেতাজি দিই সেটা কি গুরুত্বহীন? আমি যদি রামমোহন রায় বলি গুরুত্বহীন ব্যক্তি? আমি যদি স্বামী বিবেকানন্দ বলি তিনি গুরুত্বহীন? আমি যদি রবীন্দ্রনাথ বলি তিনি গুরুত্বহীন না? তাহলে কি একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। তোমরা ফরম্যাট মনে রাখবে, আমি কিন্তু এর একটা ফরম্যাট আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে দিয়েছি, প্লাস ভিডিওতেও আগে দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। যে যে জীবনীগুলো একটু দেখবে, মধুসূদন দত্ত খুব গুরুত্বপূর্ণ, জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেশ বসু, এই কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা চাইলে বিগত সালগুলোতে যেগুলো এসছে সেই ধরনের কিছু জীবনী, কাজী নজরুল ইসলাম বা স্বামী বিবেকানন্দ এই জীবনীগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। যেহেতু রচনাটা নিজের সৃষ্টি, তাই রচনা ওভাবে একটা পড়লে একটা কমন চলে আসবে বলাটা মুশকিল, তবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বা চান্স আছে কিন্তু এবার মাইকেল মধুসূদন দত্তের, তাই এই রচনাটাকে কোনো মতেই তোমরা কিন্তু অবহেলা করো না। এই ছিল আজকের গোটা সাজেশন, বিস্তারিত সাজেশন। অন্যদের মতো দুটো প্রশ্ন বলে দিলাম, কমন এলে এলো, না এলে তোমরা কান্নাকাটি করে মরো, সেই জায়গাতে কিন্তু আমি যাইনি। খেটে তৈরি করলাম ভিডিও, কেমন লাগলো আমাকে জানিও। এত প্রশ্ন পড়লে সাজেশন কেন পড়বো এটা যাদের মনে হচ্ছে তারা এটা পড়ো না, যে সাজেশন তোমাদের ভালো লাগে সেটা ফলো করো। আচ্ছা এই কটা পড়লে সব কমন পাবো না, সব কমন পাবে না, এমনও হলো এর বাইরে থেকেই সব এলো। তোমার কি মনে হয় যারা ধরো গোটা বছর এইচএসে একটু খেটে পড়েছো, ভালো পড়েছো, তোমরা বলো তো এর বাইরে থেকে আমি যে প্রশ্নগুলো বললাম, যে কায়দাতে বললাম, প্রশ্ন করার সম্ভাবনা কি আদৌ আছে? তোমার কি মনে হয়? তোমার মতামতটা লিখে জানিও। আর তোমার স্কুলের শিক্ষক কিংবা গৃহশিক্ষকের সঙ্গে এই সাজেশন কতটা মিললো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, সাজেশন শেষ কথা বলে না, শেষ কথা বলে তোমার প্রস্তুতি, শেষ কথা বলে তোমার প্র্যাকটিস, শেষ কথা বলে তোমার মেধা। যারা বিভিন্ন গল্প কবিতা এখনো পড়োনি আমি অনুরোধ করব ফার্স্ট কমেন্টে লিঙ্কে ক্লিক করো, সব গল্প কবিতা সব কটা আমি আলোচনা করে দিয়েছি, একবার করে সেই আলোচনামূলক ভিডিও দেখো এবং শোনো। আমার দৃঢ় বিশ্বাস গোটা সিলেবাস তুমি ঘরে বসেই কমপ্লিট করতে পারবে। সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। অনুরোধ একটাই, কেমন লাগলো ভিডিওটা আমাকে লিখে জানিও। আর কোনো প্রশ্ন আমি কি মিস করেছি তাহলে সেটাও কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।